গুড আফটারনুন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের গত ক্লাসে যে টপিকসগুলো আলোচনা করেছিলাম, আশা করি যে সবাই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করেছো, সবাই খাতায় লিখেছো এবং অনেক অনেক প্র্যাকটিস করে তোমরা সেটা দক্ষতা অর্জন করেছো। আজকে আমরা কিছু নতুন টপিকস নিয়ে আলোচনা করবো। আজকে আলোচ্য বিষয়গুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা যদিও নতুন টোটালি না, আমরা কিছুটা আলোচনা করেছিলাম গত ক্লাসে, তোমরা কিছু শিখেছিলে। আমি বলেছিলাম যে পরের ক্লাসে আমি ডিটেলস আলোচনা করব। পানি অণুর গঠনে sp3 সংকরণ আমরা দেখবো যে sp3 সংকরণে নর্মালি হচ্ছে চতুস্থলকীয় গঠন হয়ে থাকে, কিন্তু পানি গঠন হয় ভি আকৃতির। আর অ্যামোনিয়া অণুর গঠনে sp3 সংকরণ এটাও ব্যতিক্রম হয়ে থাকে, তাই ব্যতিক্রম বলে এটা পরীক্ষায় দুইটা আসে। তো এই গঠন দুইটা আমরা দেখার চেষ্টা করব। আর সন্নিবেশ সমযোজী বন্ধন আমরা দেখব কাকে বলে, আর তার কিছু উদাহরণ দেখব। আর লিগ্যান্ড কি উদাহরণ দেখব আমরা, লিগ্যান্ড কোথায় কোথায় ব্যবহার করা হয় সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। আর অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগে কোন কোন ধরনের বন্ধন বিদ্যমান? এখানে তিন ধরনের বন্ধনই আছে, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং সন্নিবেশ বন্ধন। তিন ধরনের বন্ধনই এখানে বিদ্যমান। তো সেগুলো আমরা দেখার চেষ্টা করব। এসব আমরা শুরুতে দেখে নেওয়ার চেষ্টা করি যে পানি অণুর গঠনে sp3 সংকরণটা আমরা দেখব। পানি অণুর যে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, এর ইলেকট্রন বিন্যাস আমরা দেখে নিই। 1s2 2s2 2px 2py 2pz 2 1 1। তো কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখি, আর এটাতে আমরা অলরেডি বের করেছি, আমরা দেখেছি যে এখানে sp3 সংকরণ হয়ে থাকে। আর বলাই আছে sp3 সংকরণ, অর্থাৎ একটা s আর তিনটা p পরস্পরের সাথে মিশ্রিত হয়ে এখানে হচ্ছে sp3 সংকরণ হয়ে থাকে। তো এই sp3 সংকরণে দেখা যাচ্ছে এখানে 4টি সংকর অরবিটাল করতে হয়, ψ1 2 ψ2 2 ψ3 2 ψ4। তো এই ক্ষেত্রে হচ্ছে প্রথম দুটাতে দুটা করে ইলেকট্রন থাকে, আর পরের একটা করে ইলেকট্রন থাকে। তো এরা এই যে সংকর অরবিটালটা, এই সংকর অরবিটালটার যে একটা করে এখানে ইলেকট্রন রয়েছে, এই একটা করে ইলেকট্রন এরা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে এখানে হচ্ছে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে হাইড্রোজেন পরমাণুর দুটি অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন গঠন করে। এবং এই যে সংকর অরবিটাল, এই সংকর অরবিটালেই এখানে এভাবে দুটি অরবিটালে দুটি করে ইলেকট্রন এখানে থেকে যায়। এই দুটো ইলেকট্রনকে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন। আর এই লোন পেয়ার ইলেকট্রনের কারণে এখানে আমরা অলরেডি জেনেছি যে লোন পেয়ার বিকর্ষণ সবচেয়ে বেশি হয়, তারপরে হয় লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ, এবং সবচেয়ে কম বিকর্ষণ হয় বন্ড পেয়ার। তাহলে দেখা যাচ্ছে এখানে লোন পেয়ার বিকর্ষণ এই জায়গাটাতে অনেক বেশি হয়, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ হয় এখানে। তাহলে দুই ধরনের এখানে বিকর্ষণ কাজ করে। আর এখানে যে বিকর্ষণটা বন্ড পেয়ার বিকর্ষণটা খুব কম থাকে। তো এই বিকর্ষণের কারণে এখানে এই চতুস্থলকীয় গঠনটা আর থাকে না, সেটা হচ্ছে কিছুটা হচ্ছে বিকৃত হয়ে যায়, কাছাকাছি চলে আসে হাইড্রোজেন দুটা এদিকে চলে আসে, এখানে হচ্ছে হয়ে যায় ভি আকৃতি। এটার আকৃতিটি হয় এরকম ভি আকৃতি, চতুস্থলকীয় গঠন না হয়ে হয় ভি আকৃতির গঠন। এবং এই হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এর বন্ধন কোণের মান 104.5 ডিগ্রি হয়। তো এখানে কি হয়, লোন পেয়ার বিকর্ষণ সবচেয়ে বেশি হয় লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণের চেয়ে, এবং বন্ড পেয়ার বিকর্ষণ কম হওয়ার কারণে এখানে হচ্ছে বন্ধন কোণের মান 109 ডিগ্রি থেকে কমে গিয়ে 104.5 ডিগ্রি বা 104 ডিগ্রি 28 মিনিট হয়ে থাকে। আর এখানে হচ্ছে এটা হয়, আর উল্টা ভি আকৃতির হচ্ছে গঠনটা হয়ে থাকে। এভাবে আর কি পানি অণুর গঠন চতুস্থলকীয় না হয়ে এটা হচ্ছে ভি আকৃতির গঠন হয়ে থাকে। তো এটা হচ্ছে মূলত একটা ব্যতিক্রমী প্রশ্ন, তো এই কারণেই এটা পরীক্ষায় আসে। এটা খুব সহজ,
খুব সহজেই এটা অ্যান্সার করা যায় এবং ভালো নাম্বার পাওয়া যায়। তোমরা আশা করি যে এর কারণটি বুঝতে পেরেছো যে এখানে হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে এখানে হচ্ছে বিকৃত গঠন হয়ে থাকে। অ্যামোনিয়ার গঠনও একই রকম, আমরা একটু দেখার চেষ্টা করবো। অ্যামোনিয়ায় নাইট্রোজেন পরমাণু, কেন্দ্রীয় নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রোবিন্যাস দেখব। 1s2 2s 2px 2py 2pz। এখানেও এই একটা s এবং 3টা p পরস্পরের সাথে মিশ্রিত হয়ে 4টি sp3 শঙ্কর অরবিটাল গঠন করে। তাহলে এই যে 4টি শঙ্কর অরবিটাল গঠিত হয় নাইট্রোজেনের 4টি শঙ্কর অরবিটাল এই চারদিকে প্রসারিত হয়, চারদিকে প্রসারিত হয়। তো চারদিকে প্রসারিত হয়ে এখানে এই 3টাতে একটা করে ইলেকট্রন থাকে আর এখানে হচ্ছে 2টা ইলেকট্রন থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে 4টা শঙ্কর অরবিটাল গঠিত হয় তাকে আমরা এখানে ψ1 2 দিতে পারি, 2 ψ1 1 ইলেকট্রন, 2 3 1 ইলেকট্রন, 2 ψ4 এখানে হচ্ছে 1 ইলেকট্রন। তাহলে দেখা যাচ্ছে এর মাধ্যমে আমি প্রকাশ করলাম। তো এখানে যে একটা করে ইলেকট্রন আছে সেই একটা করে ইলেকট্রনের সাথে একটা হাইড্রোজেন পরমাণুর মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে বা সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে এখানে হচ্ছে সিগমা বন্ধন গঠন করে। তাহলে এখানে 3টা সিগমা বন্ধন গঠিত হওয়ার পরে এই যে অসংকরিত অরবিটালটা এটা হচ্ছে উপরের দিকে থাকে। তো এর গঠনটা চতুস্থলকীয় হওয়ার কথা, কিন্তু আমরা ওই যে জানি যে লোন পেয়ার বন্ড পেয়ার যে বিকর্ষণ শক্তি, এই বিকর্ষণ শক্তি এখানে কাজ করে। লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ শক্তি এখানে কাজ করে। তাহলে এই লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ শক্তি হচ্ছে বন্ড পেয়ার বিকর্ষণ শক্তি অপেক্ষা বেশি। এই শক্তি অপেক্ষা বেশি হওয়ার কারণে এই যে পরমাণুগুলো অরবিটাল সহ একটু চেপে যায়, কাছাকাছি চলে আসে। তো এখানে হচ্ছে চতুস্থলকীয় না হয়ে এটা একটু কাছাকাছি চলে আসে, অর্থাৎ এটা যখন কাছাকাছি চলে আসে তখন এটা হয়ে যায় পিরামিডের মতো, ত্রিকোণাকার পিরামিডের মতো হয়ে যায়। এখানে এরকম গঠনটা হয়, এটা ত্রিকোণাকার পিরামিডের গঠন হয়ে থাকে। এরকম ভাবে ত্রিকোণাকার হয় এবং পিরামিড আকার ধারণ করে। এবং এক্ষেত্রে বন্ধন কোণের মানও চেপে যায়, বন্ধন কোণের মানটা একটু কমে গিয়ে এখানে 107 ডিগ্রি হয়ে থাকে। বন্ধন কোণের মান আমরা জানি চতুস্থলকের ক্ষেত্রে বন্ধন কোণের মান হয় 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু বিকর্ষণ বল কাজ করে, লোন পেয়ার বন্ড পেয়ার ইলেকট্রনগুলোর যে বিকর্ষণ বল কাজ করে, এই বিকর্ষণ বল কাজ করার কারণে এখানে হচ্ছে বন্ধন কোণের মানটা একটু কমে গিয়ে 107 ডিগ্রি হয়ে থাকে। তো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে শিখে রাখবে। এটা হচ্ছে পানির মতনই ঠিক অ্যামোনিয়া অণুর গঠনে sp3 সংকরণটা এখানে ব্যতিক্রমী হয়ে থাকে। এখানে হচ্ছে লোন পেয়ার ইলেকট্রনের কারণে মূলত এই ব্যতিক্রমটা, তো এটা তোমরা ভালো করে শিখে রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের এই পর্যায়ে আলোচ্য বিষয় হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন কি। আমরা দেখব এবার সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন এটা এক ধরনের সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন সৃষ্টির সময় যে বন্ধনী ইলেকট্রন, অর্থাৎ একটা বন্ধন গঠন করতে 2টি ইলেকট্রন প্রয়োজন হয়। বন্ধনী ইলেকট্রন যদি সংশ্লিষ্ট 2টি পরমাণুর মধ্যে একটি পরমাণু সরবরাহ করে, 2টি ইলেকট্রনই সরবরাহ করে, এবং অপর পরমাণুটি কোনো ইলেকট্রন সরবরাহ না করেও ওই ইলেকট্রন সরবরাহকারী পরমাণুর সাথে সমভাবে শেয়ার করে, বন্ধন গঠন করে, তখন ওই বন্ধনকে বলা হয়ে থাকে সন্নিবেশ সমযোজী বন্ধন। আবার বলি, সমযোজী বন্ধন সৃষ্টির সময় সংশ্লিষ্ট বন্ধনী ইলেকট্রন যুগলকে যদি 2টি পরমাণুর মধ্যে একটি পরমাণু সরবরাহ করে এবং অপর পরমাণুটি কোনো ইলেকট্রন যোগান না দিয়েই সংশ্লিষ্ট ইলেকট্রন 2টি পরমাণুই সমানভাবে শেয়ার করে, তখন যে বন্ধন গঠিত হয়
ওই বন্ধনকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। আমরা যদি উদাহরণ দিই কয়েকটি, তাহলে আশা করি যে তোমাদের এই সন্নিবেশ সমযোজী বন্ধনের বিষয়টি তোমরা বুঝতে পারবে। আমরা অ্যামোনিয়ার গঠনে আমরা জানি NH2 এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে। এখন একটা অ্যামোনিয়া যদি একটা প্রোটনের সাথে যুক্ত হয়, তখন এটা এই প্রোটনকে এক জোড়া ইলেকট্রন দান করে এখানে আমরা যদি এইভাবে গঠনটা এটা দিই, হাইড্রোজেনগুলোকে দেখাই, এটা এক জোড়া ইলেকট্রন দানের মাধ্যমে এর সাথে যুক্ত হবে। আমরা যে চার্জটাকে এখানে ডান পাশে দেখাবো, এখানে এটাকে আমরা অ্যামোনিয়াম আয়ন জানি। অ্যামোনিয়ামের যে চার্জ, ধনাত্মক চার্জ, এই ধনাত্মক চার্জ কিন্তু এই প্রোটনের চার্জ। এটা মনে রাখবে তোমরা, এই ধনাত্মক চার্জটা হচ্ছে প্রোটনের চার্জ। এটা প্রোটন জাস্ট এই ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে এক জোড়া ইলেকট্রন দেয়, এক জোড়া ইলেকট্রন দিয়ে এখানে হচ্ছে বন্ধন গঠন করে নাইট্রোজেনের সাথে। তো এইভাবে আর কি অ্যামোনিয়াম আয়ন হয়। আর মনে রাখবে তোমরা, সন্নিবেশ বন্ধনকে এই তীর চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। সন্নিবেশ বন্ধনকে তীর চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। তো এই হচ্ছে মূলত সন্নিবেশ সমযোজী বন্ধন। অনেক উদাহরণ রয়েছে সন্নিবেশ সমযোজী বন্ধনের। আমরা যদি আরো একটা উদাহরণ দেখার চেষ্টা করি, দেখো বোরন ট্রাইক্লোরাইড। আমরা জানি যে বোরনের কেন্দ্রীয় পরমাণু বোরনের অষ্টক অসম্পূর্ণ থাকে। এই অষ্টক অসম্পূর্ণ থাকার কারণে এটা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে অষ্টক সম্পূর্ণ করে। অ্যামোনিয়ার সাথে এটা যুক্ত হয়ে এর অষ্টকটা সম্পূর্ণ করে থাকে, অর্থাৎ এটা 8টা ইলেকট্রন প্রাপ্ত হয় আর এই এক জোড়া ইলেকট্রন দিতে পারে। ঠিক আছে, এইভাবে আর কি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়ে থাকে। অনেক সন্নিবেশ সমযোজী বন্ধন রয়েছে। আমরা লিগ্যান্ড কি একটু জানার চেষ্টা করব, তখন আবার আরো সন্নিবেশ বন্ধনগুলো দেখবো, আরো কিছু সন্নিবেশ বন্ধন। লিগ্যান্ড হচ্ছে যে সকল ঋণাত্মক আয়ন বা একজোড়া ইলেকট্রন মানে লোন পেয়ার ইলেকট্রন যাদের রয়েছে, তারা অন্য পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, তাদেরকে লিগ্যান্ড বলা হয়। বিশেষ করে যারা হচ্ছে ধাতব পরমাণুর সাথে ডিব্লক মৌলের যে ধাতব পরমাণু রয়েছে, অবস্থান্তর মৌলগুলো, এই ধাতব পরমাণুর সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের জটিল যৌগ তৈরি করে বা রঙিন যৌগ, জটিল যৌগকে রঙিন যৌগ বলা হয়ে থাকে। যে জটিল যৌগগুলো তৈরি হয় তাদেরকে আমরা লিগ্যান্ড বলে থাকি। যে লিগ্যান্ডগুলো হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন মাধ্যমে হচ্ছে যুক্ত হয়ে থাকে, বা সেটা ঋণাত্মক আয়নও হতে পারে। ঋণাত্মক আয়নেরও আমরা জানি যে লোন পেয়ার ইলেকট্রন থাকে। তো সেই লোন পেয়ার ইলেকট্রনের মাধ্যমে মূলত লিগ্যান্ড যুক্ত হয়ে থাকে। আমরা একটা উদাহরণ যদি দিই, যে কপার 2+, কপার 2+ অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়। অ্যামোনিয়া একটা লিগ্যান্ড। তো এখানে 4টা অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে একটা জটিল যৌগ সৃষ্টি হয় কপারে। তো কপারের সেই জটিল যৌগ হচ্ছে এরকম একটা জটিল যৌগ আছে, NH3 এই টেট্রাঅ্যামিন কপার 2+ আয়ন সৃষ্টি হয়। টেট্রাঅ্যামিন কপার 2+ আয়ন সৃষ্টি হয়। তো এটা মূলত একটা ধাতু পরমাণু, একটা ক্যাটায়ন। এই ক্যাটায়নের এটা যেহেতু ডিবলক মৌল বলে এটাকে, এখানে ডি অরবিটাল রয়েছে, ফাঁকা ডি অরবিটাল। তো এই ডি অরবিটালে হচ্ছে এই অ্যামিনগুলো, এইগুলো অ্যামোনিয়াগুলো হচ্ছে যুক্ত হয়ে এখানে এই সন্নিবেশ বন্ধনের মাধ্যমে এরা যুক্ত হয়ে থাকে। এরা হচ্ছে লিগ্যান্ড আকারে কাজ করে। এই যে এগুলো যৌগগুলো, এটা হচ্ছে মূলত লিগ্যান্ড। এটা হচ্ছে লিগ্যান্ড হিসেবে এটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আশা করি আমরা লিগ্যান্ড বুঝতে পারছি। আর এই ধনাত্মক চার্জটা মূলত হচ্ছে কপারের ধনাত্মক চার্জ 2+, এটা ডান পাশে দেওয়া হয়। তবে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে জটিল যৌগগুলোকে দেখানো হয়ে থাকে। আমরা আরো অনেক জটিল যৌগ পরবর্তীতে শিখব, তখন আমাদের ধারণা হবে আরো অনেক। তো এখন আমরা সর্বশেষ যে আলোচনা সেটি দেখার চেষ্টা করব, যে
অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগে কোন কোন ধরনের বন্ধন বিদ্যমান। এই অ্যামোনিয়াম ক্লোরাইডের যদি গঠনটা আমরা দেখি তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের কোন কোন ধরনের বন্ধন রয়েছে সেটা আমরা বুঝতে পারব। অ্যামোনিয়াম ক্লোরাইডের গাঠনিক সংকেত আমি যদি দেখি, এই হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের গাঠনিক সংকেত। এবার তুমি বলো যে এই গাঠনিক সংকেত থেকে তুমি কি কি দেখতে পারছো। এখানে হচ্ছে তিনটা এই NH এ বন্ধন রয়েছে একই রকম। এই তিনটা বন্ধনকে কি বন্ধন বলা হয় বলতো? সমযোজী বন্ধন। এই তিনটা বন্ধনই হচ্ছে কি বন্ধন? সমযোজী বন্ধন। আর এখানে আমরা তীর চিহ্নের মাধ্যমে যে বন্ধনটা দেখতে পাচ্ছি, তীর চিহ্নের মাধ্যমে একটু আগে বলেছি যে তীর চিহ্নের মাধ্যমে যে বন্ধনটা, সেই বন্ধনটা হলো কি বন্ধন বলতো? সন্নিবেশ। তাহলে তীর চিহ্নের মাধ্যমে যে বন্ধনটা আছে সেটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। তাহলে আমরা একটু দেখি যে এখানে যে যৌগটা, যৌগটাতে এখানে NH4+, তাই না? এই NH4+ এর এখানে আমরা দুই ধরনের বন্ধন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সমযোজী বন্ধন দেখতে পাচ্ছি আর হচ্ছে সন্নিবেশ। তাহলে সমযোজী বন্ধন কয়টি? আমরা লিখবো এখানে NH তিনটি সমযোজী বন্ধন বিদ্যমান। তিনটি সমযোজী বন্ধন বিদ্যমান। আর একটা কি আছে বলো? NH, এখানে আমরা তীর চিহ্নের মধ্যে দেখাবো একটি সন্নিবেশ বন্ধন বিদ্যমান। তাহলে সর্বশেষ আমরা দেখব যে এখানে NH4+ আর একটা আছে ক্লোরাইড মাইনাস যদি বলি, ক্লোরাইড, তাহলে এই দুটার মধ্যে একটা বন্ধন হবে। এই বন্ধনটা কি? আমরা জানি ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যে আকর্ষণ বলের মাধ্যমে বন্ধন গঠিত হয় তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি আয়নিক বন্ধন। ঠিকই ধরেছো তোমরা, এটা হচ্ছে আয়নিক বন্ধন। অর্থাৎ যে এই দুইটার মধ্যে যে একটা বন্ধন হবে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। অর্থাৎ NH4+ ও ক্লোরাইড এর মধ্যে আছে হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে আমরা বুঝতে পারছি আশা করি যে এখানে তিন ধরনের বন্ধন বিদ্যমান। এভাবে আমি আলাদা আলাদা করে যদি এই বন্ধনগুলো দেখাতে পারি, যদি এটা সৃজনশীল প্রশ্নে গয়ের অ্যান্সার আসে, গয়ের প্রশ্ন আসে, আশা করি আমাদের ফুল মার্কস আমরা পাবো। যদি ক্ষয়ে আসে 2 নম্বরের জন্য তাও ফুল মার্কস পাবো। তো এটা সবারই মনে হয় যে হবে, আর এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পরীক্ষায় এটা আসে। তো এইগুলোই ছিল আজকের আলোচনা। তো আশা করি তোমরা আজকে ক্লাসটি খুব ভালো করে উপভোগ করেছো। সবারই আশা করি যে ক্লাসটি ভালো লেগেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।